সালাউদ্দিন সাহেব, উনি যে বারবার খালি বলছেন সংবিধান সংবিধান সংবিধান, এবং একটা স্টেটমেন্ট উনি দিয়েছেন যে আমাকে সংবিধানের কথা বলবেন না, আমি 9 বছর ধরে সংবিধান স্টাডি করে এসেছি। তো ওনার কাজকর্ম দেখলে মনে হয় যে উনি সংবিধানটা স্টাডি করেছেন, যে ওই সংবিধানকে দেখিয়ে জনগণের ইচ্ছাকে কি করে বাতিল করা যায়, এটার উপরে কিন্তু উনি এক্সপার্টিস অর্জন করেছেন বলে আমার মনে হয়। আজকে যে সংবিধানের কথা তারা বলছেন, রাজ্জাকি সাহেব অনেকবার বলেছেন এই কথাটা, যে আপনার বর্তমানে জাতির পিতা এটা এখনো সংবিধানে আছে, কিন্তু তারপরে আপনার ওনার স্পিচ 7ই মার্চের বক্তৃতা ওটা এখনো সংবিধানের কিন্তু অংশ। এবং একজন মহিলা 7ই মার্চ ওটা বাজাতে গেছিল ওই 32 নম্বরে, তখন পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। কেন আপনি অ্যারেস্ট করেছেন তাকে? তাহলে ওই হুকুম যে দিয়েছে অ্যারেস্ট করানোর, সে তো ইলিগাল হুকুম দিয়েছে। ওই মহিলা যা করছিল সে তো কোনো অন্যায় করে নাই, সে তো সংবিধান ফলো করছে। আপনি তো সংবিধানের কথাই রাত্রদিন বলছেন। তো সংবিধান নিয়ে খেলা করতে গেলে যা হয় আর কি, আপনি নিজের গর্তে নিজেই পড়েন। এখন উনি দেখাচ্ছেন কনস্টিটিউশনাল থিওরি, উনি কনস্টিটিউশনাল থিওরি অ্যাপ্লাই করছেন এই জুলাই সনদকে নেগেট করার জন্য। যেরকম কনস্টিটিউশনাল থিওরি অনেক সময় বলে যে যারা আপনার গণভোটকে অনেক সময় নির্বাচিত পার্লামেন্ট এটাকে ডিলে করতে পারে, মডিফাই করতে পারে, এমনকি নালিফাই করতে পারে, তারা সবসময় তাদের নিজেদের গোষ্ঠীগত স্বার্থের জন্য কোনো সময় সংবিধান ব্যবহার করবেন, কোনো সময় এই আইনটা ব্যবহার করবেন, কোনো সময় জনগণের মার্কে ব্যবহার করবেন। সোজা কথায় যেটাকে বলা হয় মতলববাজি। তো এই মতলববাজির দ্বারা আপনার এটা নিয়ে আলোচনা হয়েছে, যারা সংবিধান কমিশনে তারা করে নাই, শপথ নেয় নাই। আর যে অধ্যাদেশগুলি ওনারা বাতিল করছেন, 4টা তো বাতিল করে দিয়েছেন, আর বাকিগুলি নেক্সট পার্লামেন্টে ওনারা বিল হিসাবে উঠিয়ে ওটাকে করে দেবে, সরিয়ে দেবে। এই প্রত্যেকটা আপনার সুশাসনের জন্য এবং ফ্যাসিস্টকে রোধ করার জন্য প্রয়োজন। বেছে 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 তারা ওই অধ্যাদেশগুলি বাতিল করে দিয়েছে। সুতরাং অবজেক্টিভ ইজ ভেরি ক্লিয়ার। এখন আমার কথা হলো, এই সাহস তারা কোথায় পেল? আর্টিকেল ছাপিয়েছি যে কি করে শেখ হাসিনা ক্রমান্বয়ে ফ্যাসিস্ট হয়ে উঠছে। এবং যখন ছাত্র জনতার অভ্যুত্থান হলো, তখন তো নিঃশ্বাস রুদ্ধ করে বসেছিলাম যে এই অভ্যুত্থান যেন সাফল্যের মুখ দেখে, আমরা যেন একটা নতুন বাংলাদেশের দিকে ফিরে যেতে চাই, যেটা আমাদের ইয়াং জেনারেশন যারা তারা সো রিচলি ডিজার্ভ করে। কারণ আমি ছাত্র পড়িয়েছি সারা জীবন, এই সমস্ত ইয়াং জেনারেশন কিন্তু আমার নিজের সন্তানের মতো। এই যে আমাদের ইয়াং জেনারেশনের যে দুঃখ বেদনা, চাকরিহীন অবস্থায় ঘুরে বেড়ানো, তাদের হতাশা, তারা যে আপনার ক্রমান্বয়ে আপনার মাদকের দিকে ঝুঁকে দিচ্ছে, এগুলো আমাকে ক্রমান্বয়ে খুব ব্যথিত করছে। এবং আমি ভাবলাম যে 24-এর পরে আমরা সেই বাংলাদেশ ফিরে পাবো। কিন্তু ওমা, আমি তাকিয়ে দেখি যে বিএনপিকে, যে খালেদা জিয়া ডেমোক্রেসির জন্য কারাবরণ করেছেন, এবং ওনার কিন্তু স্যাক্রিফাইস অতুলনীয়। আমি চিন্তা করতে পারি না যে উনি একটা অ্যাবান্ডান জেলে একলা জেল খেটেছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। এবং যখন অভ্যুত্থানটা হলো, বেগম জিয়া যখন প্রথমবারের জন্য লন্ডনে গেলেন চিকিৎসা করতে, আমি ওনার সঙ্গে দেখা করেছিলাম। আমি দেখা করে বললাম যে বেগম সাহেব, আপনি হলেন পলিটিশিয়ান, আমি হলাম একজন অ্যাকাডেমিশিয়ান, আপনাকে উপদেশ দেবো এরকম ধৃষ্টতা আমার নাই। তবে আমি একটা কথা আপনাকে বলতে চাই বেগম সাহেব, এবং আমি এসেছি এই কথাটা বলার জন্য। ওনার সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল। আমি বললাম যে এই যে ইয়াং জেনারেশন যে অভ্যুত্থান করেছে, এই অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা যদি বিএনপি, আজকে বাংলাদেশ একটা হিস্টোরিক জাংচারে দাঁড়িয়ে আছে, যদি এই ইয়াং জেনারেশনের আশা আকাঙ্ক্ষাকে বিএনপি ধারণ করতে পারে, তাহলে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে একটা স্থায়ী স্থান করে নিতে পারবে। আর যদি এটা ধারণ করতে না পারে, তাহলে বাংলাদেশ যেরকম বিপদে পড়বে, বিএনপিও ঠিক একই রকম বিপদে পড়বে।
উনি আমার কথাটা শুনলেন, খুব মনোযোগ দিয়ে শুনেছেন। তারপরে তো উনি লন্ডন চলে গেছেন, আমার আর সুযোগ হয়নি তার সঙ্গে দেখা করার। আমি জানি না উনি বেঁচে থাকলে অসুস্থ অবস্থা, যদিও তখন আমি দেখা করেছিলাম উনি অসুস্থ ছিলেন, কিন্তু আমি দেখেছিলাম ওনার ব্রেন তখনও খুব শার্প, কারণ উনি টেলিভিশন দেখে একেবারে তখনকার রাজনৈতিক অবস্থান সম্বন্ধে উনি ওয়াকিবহাল ছিলেন। আমি জানি না উনি বেঁচে থাকলে বিএনপির এই অবস্থা দেখলে উনি কি বলতেন, সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমার কাছে যেটা লাগছে যে আমি এতদিন পরে যখন আপনাদের ইনভিটেশনে আমি এখানে এসে বসেছি, সেই পুরানো কথাগুলি আবার নতুন করে বলতে হচ্ছে, সেই পুরানো কথা। কারণ বিএনপি যে কাজগুলি করছে সেটা একজন রাষ্ট্রবিজ্ঞানীর ছাত্র হিসাবে আমি বলতে পারি যে তারা ক্ষমতা কুক্ষিগত করার জন্য আর একটা ফ্যাসিস্ট রেজিম তৈরি করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া শুরু করেছে। সুতরাং সেটাকে যদি আমরা প্রতিহত করতে চাই, আবার আমাদের কথা বলতে হবে। আমার পক্ষে তো আর কথা বলা সম্ভব না, কারণ আমি 15 বছর সমানে কথা বলেছি। নতুন জেনারেশন নেক্সাস ডিফেন্স যারা করেছেন, অ্যাম্বাসাডার আমসা আমির আছেন, তারা কথা বলবেন। এই পথ থেকে বিএনপিকে ফেরাতে হবে, কারণ এটা যদি না ফেরাতে পারি আমরা, তাহলে বাংলাদেশ বিএনপি সংকটে পড়বে, তাই নয় বাংলাদেশ সংকটে পড়বে। আচ্ছা, এটা বলে আমি মূল বক্তব্যে যাচ্ছি, সেটা হলো জুলাই সনদকে কেন এরা আপনার স্বীকার করতে চাচ্ছে না। এখানে পূর্ববর্তী বক্তারা বলেছেন এটার আইনি চ্যালেঞ্জ কি। একটা হলো আপনার সাংবিধানিক চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে, যেটার ভিত্তি অত্যন্ত দুর্বল। অ্যাডভোকেট রাজ্জাককে খুব স্পষ্টভাবে উনি সোশ্যাল মিডিয়াতেও বলেন, আমি সবসময় ওনাকে ফলো করি, উনি একদম পাই করে দেখিয়ে দিয়েছেন যে আপনারা যে সংবিধানের কথাগুলি বলছেন সেগুলি কত দুর্বল ভিত্তিতে উপস্থিত। আর একটা প্রশ্ন হলো রাজনৈতিক প্রশ্ন। রাজনৈতিক প্রশ্ন আপনার সবসময় সংবিধানের দোহাই দিয়ে করা যায় না, কারণ সংবিধানটা তৈরি হয়েছেই আপনার রাজনৈতিক প্রশ্নগুলির উত্তর সমাধান করে দেশকে পরিচালিত করার একটা দলিল। আপনি আইন অনেক দেখাতে পারেন, যেমন আপনার এই যে শিলং ফেরত সালাউদ্দিন সাহেব, উনি যে বারবার খালি বলছেন সংবিধান সংবিধান সংবিধান, এবং একটা স্টেটমেন্ট উনি দিয়েছেন যে আমাকে সংবিধানের কথা বলবেন না, আমি 9 বছর ধরে সংবিধান স্টাডি করে এসেছি। তো ওনার কাজকর্ম দেখলে মনে হয় যে উনি সংবিধানটা স্টাডি করেছেন, যে ওই সংবিধানকে দেখিয়ে জনগণের ইচ্ছাকে কি করে বাতিল করা যায়, এটার উপরে কিন্তু উনি এক্সপার্টিস অর্জন করেছেন বলে আমার মনে হয়। আজকে যে সংবিধানের কথা তারা বলছেন, রাজ্জাকি সাহেব অনেকবার বলেছেন এই কথাটা, যে আপনার বর্তমানে জাতির পিতা এটা এখনো সংবিধানে আছে, কিন্তু তারপরে আপনার ওনার স্পিচ 7ই মার্চের বক্তৃতা, ওটা এখনো সংবিধানের কিন্তু অংশ। এবং একজন মহিলা 7ই মার্চ ওটা বাজাতে গেছিল ওই 32 নম্বরে, তখন পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। কেন আপনি অ্যারেস্ট করেছেন তাকে? তাহলে ওই হুকুম যে দিয়েছে অ্যারেস্ট করানোর, সে তো ইলিগাল হুকুম দিয়েছে। ওই মহিলা যা করছিল সে তো কোনো অন্যায় করে নাই, সে তো সংবিধান ফলো করছে। আপনার তো সংবিধানের কথাই রাত্রদিন বলছেন। তো সংবিধান নিয়ে খেলা করতে গেলে যা হয় আর কি, আপনি নিজের গর্তে নিজেই পড়েন। এখন উনি দেখাচ্ছেন কনস্টিটিউশনাল থিওরি, উনি কনস্টিটিউশনাল থিওরি অ্যাপ্লাই করছেন এই জুলাই সনদকে নেগেট করার জন্য। যেরকম কনস্টিটিউশনাল থিওরি অনেক সময় বলে যে যারা আপনার গণভোটকে অনেক সময় নির্বাচিত পার্লামেন্ট এটাকে ডিলে করতে পারে, মডিফাই করতে পারে, এমনকি নালিফাই করতে পারে।